সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে ক্লাস করছি, তো মাঝখানে কিছুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে আমরা চলে এসেছি অলৌকিক গল্পটি পড়বার জন্য। জানো যে তোমাদের সিলেবাসে একটি ভারতীয় গল্প এবং একটি আন্তর্জাতিক কবিতা রয়েছে। এর মধ্যে যে কোনো একটির উত্তর পরীক্ষায় লিখতে হয়। সেক্ষেত্রে তোমরা সকলেই একটা জিনিস মনে রাখবে যে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা, এখান থেকে কিন্তু কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসে না, ঠিক আছে? কেবলমাত্র একটি বড় প্রশ্ন আসে এবং সেখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো মিলিত হয়ে একটি বড় প্রশ্ন, অথবা কেবলমাত্র একটি 5 নম্বরের বড় প্রশ্ন এভাবেও আসতে পারে। সেক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ। একাদশ শ্রেণীতেও তোমাদের একটি আন্তর্জাতিক গল্প এবং একটি ভারতীয় কবিতা ছিল একাদশ শ্রেণীতেও, কিন্তু যেহেতু এই অবস্থায় তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে কিছু বিষয় সিলেবাস বাদ গেছে, তেমনি একাদশ শ্রেণীরও বাদ গিয়েছিল। সেখানে আন্তর্জাতিক গল্প কবিতার অংশটা বাদ গিয়েছিল, কিন্তু দ্বাদশ শ্রেণীর সেটা বাদ যায়নি, তাই আমাদের এটা পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়টা কি আর ভারতীয় বিষয়টা কি, এটা অনেকেই জানো, অনেকে জানো না। আমি একটুখানি বলে দিচ্ছি। ভারতীয় মানে আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও অন্যান্য ভাষার যে কবিতা, গল্প, রচনাবলী, ভ্রমণ কাহিনী, উপন্যাস ইত্যাদি রয়েছে, সেইগুলোকে বলা হয় ভারতীয় সাহিত্যের উপাদান, তথা তোমার হচ্ছে গিয়ে ভারতীয় গল্প বা কবিতা। যেমন একাদশ শ্রেণীতে ছিল শিক্ষা সার্কাস, কার লেখা? আইয়াপ্পা পানিকর। আইয়াপ্পা পানিকর মালয়ালম ভাষার কবি। সেই রকম আবার তোমাদের দ্বাদশ শ্রেণীতে রয়েছে ভারতীয় গল্প, সেটা কর্তা সিং দুগলালের লেখা অলৌকিক। কর্তা সিং দুগলালকে, তিনি পাঞ্জাবি ভাষা সাহিত্যের একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে? তো এইটি হচ্ছে আমাদের বিশেষ উল্লেখযোগ্য বলবার যে আন্তর্জাতিক এবং ভারতীয় ব্যাপারটা কি। তো ভারতীয় গল্প বা ভারতীয় কবিতা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। আন্তর্জাতিক মানে ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের বাইরে এশিয়া মহাদেশের হতে পারে, এশিয়া মহাদেশের বাইরে ইউরোপ হতে পারে, জার্মানি হতে পারে, নানা রকম দেশের যে কবিরা রয়েছেন তাদের রচনা। যেমন ইংরেজি সাহিত্যে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের কবিতা তো ছোটবেলা থেকেই পড়ে বড় হতে হয়, তারা আন্তর্জাতিক কবি আমাদের কাছে, ঠিক আছে? সেই রকম আমাদের দ্বাদশ শ্রেণীতে একটি কবিতা রয়েছে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এই কবিতা থেকে অনুবাদ করেছেন বের্টোল্ট ব্রেখটের লেখা, সেটিও আমরা নির্দিষ্ট সময়ে পড়ব। আর একাদশ শ্রেণীতে ছিল গাব্রিকা গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, সেটা তোমাদের সিলেবাসে রয়েছে, এই অবস্থায় বাতিল করা রয়েছে। যাই হোক, তো এই যে ভারতীয় এবং আন্তর্জাতিক, এই বিষয়টা হয়তো ক্লিয়ার করতে পেরেছি। এবার একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, জানাটা তোমাদের জরুরি, যে কর্তা সিং দুগলাল এই গল্পটি, যেটি আমরা অলৌকিক পড়ব, এটি কিন্তু অনিন্দ সৌরভ নামক একজন, তিনি কিন্তু অনুবাদ করেছেন। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় তিনি লেখেননি, তিনি পাঞ্জাবি ভাষায় লিখেছেন। যেহেতু কর্তা সিং দুগলাল একজন পাঞ্জাবি ভাষা সাহিত্যের মানুষ, তিনি পাঞ্জাবি ভাষায় এটা রচনা করেছেন, আর তোমার অনুবাদটা করেছেন অনিন্দ সৌরভ। তোমরা তোমাদের যে টেক্সট বই রয়েছে তার দেখো পেছনের দিকে রচনা কবি পরিচিতি রয়েছে। সেখানে 154 পাতায় কর্তা সিং দুগলাল সম্পর্কে বিশেষ কিছু কথা পাবে, তোমরা পড়ে নেবে সেই জায়গাটা। সেখানে পড়লে জানতে পারবে তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছিলেন, আকাশবাণীতে কাজ করেছিলেন, এমনকি পরবর্তীকালে বিভিন্ন প্রকাশনার সাথে যুক্ত হয়েছিলেন, এবং সাহিত্য একাডেমি সহ অনেক ভালো পুরস্কার তিনি লাভ করেছেন তার রচনার জন্য। কাব্য, কবিতা, উপন্যাস, ছোট গল্প সহ অনেক কিছুই লিখেছেন। এখানে দেখো সোনার বাংলা, 1974 সালে সোনার বাংলা বলে একটি রচনার কথা পাওয়া যাচ্ছে। 26টি গল্প সংকলন আছে তার, এই 26টি গল্প সংকলনের মধ্যে সোনার বাংলা রয়েছে। তাহলে বুঝতে পারছো যে
বাংলা পাঞ্জাবের থেকে কাছে দূরে যাই হোক, সবচেয়ে বড় বিষয় যে বাংলা কিন্তু প্রভাবিত করেছে এই লেখককে, হ্যাঁ, কোথাও গিয়ে। এমনকি দেখো এখানে নাটকের বইয়ের কথা আছে, সেখানে বুদ্ধং শরণং গচ্ছামি, হ্যাঁ, তারপরে সৎ নাটক, পুরানিয়া বোতলা, নানা রকম নাম কিন্তু তোমরা পাচ্ছ। এখানে বোঝাই যাচ্ছে যে তিনি পাঞ্জাবি ভাষা সাহিত্যের অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত দক্ষ একজন রচয়িতা ছিলেন, এখনও আছেন। তার রচনা আমাদের মধ্যে থেকে গেছেন, যদিও তিনি 2012 সালে আমাদের ছেড়ে চলে গেছেন। এবার এই যে তার রচনাগুলো এতটা জনপ্রিয় হয়েছিল, এতটা তোমার মানুষের ভালো লেগেছিল, যে এই রচনাগুলোকে কিন্তু বিভিন্ন ভাষা সাহিত্যের মানুষেরা তারা কিন্তু তোমার অনুবাদ করেছে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমরা পড়ে নেবে, কেন কি একজন রাইটারের সম্পর্কে কিছুটা না জানলে তার রচনাটা ঠিক পড়াটা ঠিক সম্পূর্ণ হয় না, ঠিক আছে। এছাড়াও তোমাদের জানাই আছে যে তোমাদের একটি রচনা লেখা আসে, প্রবন্ধ, সেখানে বিভিন্ন কবি বা ঔপন্যাসিকের ওপরেও অনেক সময় ইনফরমেশন দেওয়া থাকে, তথ্য দেওয়া থাকে, সেটা দিয়ে প্রবন্ধ লেখা হয়। প্রবন্ধ নিয়ে আমি না হয় আরেকটা ইউটিউব ভিডিও তোমাদের করে দেব, তখন বুঝতে পারবে। তাই আমাদের টেক্সটের যে বিভিন্ন রচয়িতারা রয়েছে তাদের কিন্তু লেখক পরিচিতিটা আমাদের মনে রাখা খুব জরুরি, ঠিক আছে। দেখো, অলৌকিক কর্তা সিং দুগলাল, এই গল্পটার মধ্যে আসলে কি রয়েছে আমরা কিন্তু সেটাই পড়ব। মূল গল্পটা তোমরা যদি রিডিং পড়ো তাহলে এই গল্পের মূলত দুটি অংশ পাবে, ঠিক আছে। একটি ছেলে, একটি কিশোর, সে কিন্তু খোকা বা ছোট শিশু নয়, সে কিশোর বয়সী একটি ছেলে, যে কিন্তু সব কিছু বিষয়কে প্রশ্ন করে যুক্তির দ্বারা সব কিছু মেলাতে চায়। সেই ছেলেটির যেটা হয়েছিল, সে মায়ের কাছে একটা গল্প শুনছিল। দেখবে পাঞ্জা সাহেব বলে একটি জায়গার কথা পাচ্ছ, যেটা হাসান আবদাল বলে একটি জঙ্গল, সেই জঙ্গলটার নাম পরবর্তীকালে পাঞ্জা সাহেব হয়েছে, ঠিক আছে। মনে করে নেওয়া যায় এটা হচ্ছে সেই সময়ের কথা যখন তোমার দেশ স্বাধীন হয়নি। মনে করা যায় না, গল্পটা পড়লেই বুঝতে পারবে যে এখানে স্বাধীনতার প্রসঙ্গ আসছে, স্বাধীনতা বিপ্লবীদের নানা রকম প্রসঙ্গ আছে। তো মনে করা হয় যে সেই সময়ের যে ভাবনা সেটা কিন্তু এই গল্পের মধ্যে খানিকটা রয়েছে, কিন্তু দুটো পার্ট, প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের একটা কিন্তু তফাৎ আছে। প্রথম অংশটা রয়েছে গুরু নানককে, তিনি কিন্তু শিখ ধর্মের একজন অন্যতম কি বলবো ধর্মগুরু বলা যায় তাকে। তো এই যে গুরু নানক, যার রচয়িতা, যার কথা বা উপদেশগুলো গ্রন্থ সাহেবে লেখা রয়েছে, তো সেই গুরু নানক সেই সময়ে তার শিষ্যদেরকে নিয়ে এই হাসান আবদালের জঙ্গলে কিন্তু নানা জায়গায় ভ্রমণ করতেন। কিন্তু প্রচণ্ড গরমে তার একটি শিষ্য, যার নাম মর্দানা, তা কিন্তু তেষ্টায় সে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু গুরু নানক বলেছিল যে আরেকটু অপেক্ষা করো, হয়তো খানিকক্ষণ পরে আমরা জল পেয়ে যাব। তো কোথাও জল পাওয়া যাচ্ছে না, আর এইদিকে মর্দানার তেষ্টায় শরীরের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে, সে মৃতপ্রায় হয়ে গেছে। সেই সময়তে বলেন গুরু নানক যে এখানে বলি কান্ধারি বলে একজন রয়েছেন, তিনি দরবেশ কুটির বেঁধে থাকেন, তার কাছে গিয়ে তুমি জল অনুরোধ করো। তার কাছে একটি কুয়া রয়েছে, মানে কুয়ো, সেই কুয়ো থেকে তুমি জল পেতে পারো। বলি কান্ধারির কাছে গিয়ে যখন মর্দানা জল চাইলো, প্রথমে সে না করেনি। জল তুলতে গিয়ে যখন বলল যে তুমি কার শিষ্য বা কে তুমি জিজ্ঞাসা করেছিল, তখন সে বলেছিল যে আমি গুরু নানকের শিষ্য। এবার দেখো, বলি কান্ধারি তার কিন্তু অন্য নিজের ধর্মের লোক ছাড়া অন্য ধর্মের মানুষদের প্রতি তিনি সহিষ্ণু ছিলেন না। কোথাও গিয়ে তার মধ্যে এই গোঁড়ামির ভাবটা ছিল, এমনকি সে এই জন্য মর্দানাকে তাড়িয়েও দেয়, বলে যে তুমি যার চেলা, সে তোমাদের জন্য সামান্য জল জোগাড় করতে পারছে না, এই রকম একটা অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়, ঠিক আছে। কিন্তু গুরু নানক তাকে আরও একবার যেতে বলে। এইভাবে মর্দানা বলি কান্ধারির কাছে জলের জন্য 3 বার যায়, এবং 3 বার যখন ঘুরে আসে তখন সে মূর্ছিত মানে কি নিশ্চয়ই জানো, অজ্ঞান হয়ে পড়ে যায়, ঠিক আছে। কোথায়? একেবারে গুরু নানকের চরণে।
এবার কিন্তু গুরু নানকের আর ধৈর্যের বাদ থাকলো না। সে কি করলো, হাত দিয়ে একটি পাথর সরালো এবং সেখান থেকে উৎসারিত হতে থাকলো ঝরনার মতো জল। সেই জল পান করলো এবং এই সময়ে বলি গান্ধারীর কিন্তু কি হলো, জলের অভাব হলো। সেই জলের অভাবের কারণে সে হিংসায় কি করলো, গুরু নানকদের দিকে একটি বড় পাথরের চাঙড়, অর্থাৎ অনেক বড় একটি পাথর তোমার ঠেলে দিল উপর থেকে। কথিত হয় আছে যে গুরু নানক সেই পাথরটি হাত দিয়ে থামিয়ে দেয়, সেই পাথরে এখনও নাকি হাতের ছাপ রয়েছে। এই গল্পটি একজন কিশোর তার মায়ের কাছে শুনছে, অর্থাৎ গল্প কথক বা রাইটার তিনি নিজেই শুনছেন। তো এই বিষয়টা তিনি বিশ্বাস করতে পারেননি, কেন কি তার কাছে এই সম্পূর্ণ ব্যাপারটা অলৌকিক বলে মনে হয়েছে। অলৌকিক কাকে বলে? যা লৌকিক নয় তাকেই অলৌকিক বলে। অর্থাৎ সচরাচর চোখের সামনে আমরা যা ঘটতে থাকি তার থেকে যদি একটু অন্যরকম কিছু ঘটে সেটাকে অলৌকিক বলে। অলৌকিককে কিন্তু সম্পূর্ণ কাল্পনিক বলা যায় না। কল্পনায় তো তুমি অনেক বাস্তব জিনিসকেও তুমি কল্পনা করে ফেলো, কিন্তু অলৌকিক কিন্তু কোনো বাস্তবতার উপর দিয়ে যায় না। অলৌকিক ব্যাপারটাই হচ্ছে সেই রকম যেটা একটা বিশ্বাসের ব্যাপার। হ্যাঁ, দেখবে যে সাধু সন্ত দেখলে বা কোনো ফকির দরবেশের কোনো মানুষকে দেখলে অটোমেটিক আমাদের মনের মধ্যে যত রকমই মানে দ্বিধা থাকুক না কেন, আমরা একটু সংযত হই, একটুখানি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি। এইটা কিন্তু আসে কোথাও গিয়ে আমাদের মনের মধ্যে সেই অলৌকিকতার প্রতি জন্ম থেকেই একটা কিন্তু মানে ভীতিও হতে পারে, শ্রদ্ধাও হতে পারে, একটা মানে আগ্রহও হতে পারে, সেটা কিন্তু জন্ম নেয়। ঠিক আছে, দেখবে অনেক মানুষ অনেক হাতে নানা রকম আংটি পরিধান করে, সেটা কতটা কার্যকরী তা কিন্তু জানা যায় না, কিন্তু এই অলৌকিকতার প্রতি অনেক মানুষ কিন্তু ভরসা করে। ঠিক আছে, সম্পূর্ণ তাকে কিন্তু সব মানুষ চাইলেও ঠিক যেমন তাকে বিশ্বাসও করতে পারে না সম্পূর্ণ, ঠিক সম্পূর্ণ জীবন থেকে তাড়িয়েও দিতে পারে না। অলৌকিকতা কিন্তু জীবনের সঙ্গে সম্পৃক্তই থেকে যায়। ঠিক আছে, তো এই গল্পটা যখন ছেলেটা তার মায়ের কাছে শুনেছিল, গল্পটা কিন্তু সে বিশ্বাস করেনি, কারণ তার মনে হয়েছে যে পাথর সরিয়ে দিয়ে জলের উৎস তৈরি হলো এটা মানা যায়, কারণ জল বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে বাধার জন্য অনেক সময় প্রবাহিত হতে পারে না, বাধা সরিয়ে দিলে সেই প্রবাহমানতা তৈরি হতে পারে। কিন্তু একটা পাথরের চাঙড় একজন ব্যক্তি হাত দিয়ে থামিয়ে দিল, এইটা কিন্তু সে বিশ্বাস করতে পারে না। এমনকি স্কুলে গিয়ে স্কুলের টিচারদের সঙ্গে যখন তার কথা হয়, স্কুল টিচার যখন গল্প করে স্কুলে, তখনও কিন্তু তার চিৎকার করে বলতে ইচ্ছা করে এইটা কি করে সম্ভব। একটা বড় পাথর, মানে তুমি যে নুড়িগুলো রাস্তায় দেখো সেটা তো পাথর নয়, বড় বড় পাথর আছে, সমুদ্রের ধারে দেখতে পাওয়া যায়, পাহাড়ে দেখতে পাওয়া যায়। তো এই বড় পাথরগুলো একটা ঠেলে দেওয়া অনেক সহজ, কিন্তু সেই পাথরকে নিচ থেকে হাত দিয়ে শক্ত করে আটকে দেওয়া, মানে থামিয়ে দেওয়া, এটা তো সহজ নয়। ছেলেটা কোথাও গিয়ে বারবার কিন্তু তার মনের মধ্যে প্রশ্নের আনাগোনা তার হতেই থাকে। এইটা হচ্ছে গল্পের প্রথম পার্ট, যেখানে ছেলেটা বিশ্বাস করতে পারছে না তার মায়ের কাছে শোনা বা শিক্ষকের কাছে শোনা বা প্রচলিত এই গুরু নানক সম্পর্কিত কথাটি। দ্বিতীয় অংশে দেখবে যে কিভাবে তার মধ্যে এই অলৌকিকতার প্রতি একটা ভরসা, একটা বিশ্বাস জন্মে যায় অটোমেটিক। এই অংশে তোমরা, দ্বিতীয় অংশে তোমরা শাখার কথা পাবে। শাখা, ঠিক আছে, শাখা কি? মহৎ উদ্দেশ্যে কোনো নিজের সব কিছুকে উৎসর্গ করে দেওয়াকে শাখা বলা হয়। ঠিক আছে, মহৎ উদ্দেশ্যের মধ্যে যেমন একটা দেশপ্রেম বা দেশের প্রতি নিজেকে উৎসর্গ করে দেওয়া। এবার নিজেকে উৎসর্গ মানে কি? কোনো লাভ সেখানে থাকলো না, কোনো মানুষ সেখানে নিজের কথা ভাবছে না, সম্পূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে শাখা। এবার তখন তোমার গুরুদ্বারাতেও কিন্তু তোমার বারবার শাখা হতো। দেখবে যে পাঞ্জা সাহেবেও শাখা হতো, এমনকি গুরুদ্বারাতে থাকার সময় সে গল্প শুনছিল, সেই এলাকাতে কিন্তু খুব শাখা হতো। অর্থাৎ অনেক মানুষই দেশের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করত। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যদিও একাদশ শ্রেণী দীপান্তরের বন্দিনী যদি তোমরা পড়ে থাকো জানতে পারবে কালাপানির প্রসঙ্গটা। তোমাদের যেহেতু অনেকে হয়তো পড়নি, বাদ গেছে বলে বলি যে আন্দামান নিকোবরে কিন্তু কালাপানি বলে একটি কি আছে তোমার জেলখানা ব্রিটিশ সময় নির্মিত হয়েছিল, যে ভারতবর্ষ থেকে যে সৈন্যগুলো, ভারতবর্ষের যে মানুষেরা দেশ স্বাধীনতার জন্য লড়াই করছে, আন্দোলন করছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে কালাপানিতে বন্দি করে রাখা হতো। কেন? কারণ ভেবে দেখো কালাপানি কোথায় অবস্থিত, চারপাশে সমুদ্র, সেই জায়গায় আন্দামানে, সেখান থেকে সহজে পালিয়ে আসা যায় না।
এমনকি ভারতবর্ষ থেকে এত দূর যে কোনোভাবেই যোগাযোগও করা যায় না। এইসব জায়গায় যখন তাকে নিয়ে যাওয়া হতো, তাদের একটা ট্রেনে নিয়ে যাওয়া হতো। এখনকার মতো তো আর ট্রেন নয়, আর এখনও যদি তুমি এত দূর যেতে যাও 2-3 দিন লেগে যাবে। তাহলে এই যে তখনকার দিনের কয়লার ট্রেনে করে তাদের নিয়ে যাওয়া হতো, তাদেরকে খাবার দেওয়া হতো না। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় ট্রেনটা কোথাও দাঁড়াতো না, তারা খাবার জল পর্যন্ত পেত না। এই অবস্থায় কিন্তু তাদেরকে যেতে হতো, অনেকে মারা যেত। এইটার কিন্তু আন্দোলন জানিয়েছিল পাঞ্জা সাহেবের মানুষেরা। এমনকি পোস্টমাস্টারকে পর্যন্ত অনুরোধ করেছিল ট্রেনটা থামানোর জন্য। এখানে দেখো পাবে শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল সব কিছু কিন্তু মজুত রেখেছিল, যে যারা এই শহরের ওপর দিয়ে যে ট্রেনটা যাবে, যেখানে আমাদের দেশের বিদ্রোহীরা রয়েছেন, তাদেরকে যাতে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। এখানে নিরস্ত্র দেশবাসীর উপর কিভাবে গুলি চালানো হয়েছে সেটার কথা আছে। তোমরা তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা জানোই, তাই না? ইতিহাস পড়েছো, তাহলে এই জায়গাটা তোমাদের কিন্তু অনেকটাই জানা আছে। এরপরে দেখো এই জায়গাটাতে একটা গল্প পাবে। এটাও একটা মানে গল্প, মানে ঠিক গল্প নয়, আরেকজনের মুখে শুনছে মায়ের বান্ধবীর কাছে। কার বান্ধবী? সেই যে কিশোর, তার যে মা, যে একটু আগে তাকে বলি কান্ধারি এবং মর্দানা এবং গুরু নানকের গল্পটা শোনাচ্ছিল, সেই মায়ের, সেই ছেলের মা, তার যে বান্ধবী, তার কাছে শুনছে গল্পটা, যে রেল লাইনের উপরে মানুষ শুয়ে গিয়েছিল ট্রেনটাকে থামানোর জন্য। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর ওর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা বউ বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূর এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা, তারপর ওর সঙ্গীদের বুকের উপর দিয়ে। আমি চোখ বুঝলাম, চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। তাহলে বুঝতে পারছো, তারা রেল লাইনের ওপরে শুয়ে গেছে। কারা? মায়ের বান্ধবীর যে সঙ্গীরা ছিল, এবং মায়ের বান্ধবী নিজেও শুয়ে পড়েছে। এবং ট্রেনটা দেখছে সে, ট্রেনটা তার স্বামীর শরীরের উপর দিয়ে, অন্যদের উপর দিয়ে এগিয়ে 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 তাদের কাছে পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ কত মানুষ ওই ট্রেনটা থামানোর জন্য নিজেদেরকে বলিদান দিয়েছে। এইটা ভাবো, এইটা একটা মানে ঘটনা, সেই সময়ের স্বাধীনতা সময়কার ঘটনা, স্বাধীনতা আন্দোলনের সময়কার। দেখো চোখ খুলে দেখি ট্রেনটা আমার একেবারে মাথার কাছে এসে থেকে জমেছে, পাশে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছোতে লাগলো, লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। স্বচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। অর্থাৎ এতগুলো মানুষের শরীর কেটে তারপরে পেরিয়ে এসেছিল, আবার পিছনে যাচ্ছে, শরীরে রক্তের একটা স্রোত বয়ে যাচ্ছে। তাহলে দেখো মহৎ উদ্দেশ্যে যারা নিজেদেরকে উৎসর্গ করে, সে ঘটনাকে সাকা বলা হয়। কিভাবে ইচ্ছে শক্তির দ্বারা একটা ট্রেনকে তারা দাঁড় করিয়ে দিতে পেরেছিল। মায়ের বান্ধবীরা তার মায়ের কাছে সেই গল্পটি যখন করছে, ছেলেটি কিন্তু অবাক হয়ে শুনছে। কেন কি একটু আগে সে ভাবছিল যে কোনো কিছুকে দাঁড় করিয়ে দেওয়া একটা অসম্ভব ব্যাপার, তো যখন সে দেখছে যন্ত্রচালিত একটা ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া গেছে নিজেদের লড়াইয়ের দ্বারা, নিজেদের ইচ্ছা শক্তির দ্বারা, তাহলে কেন অত বড় পাথরের চাই হওয়া সত্ত্বেও কেন গুরু নানক দাঁড় করাতে পারবে না? যত বড় পাথরের চাই হোক না কেন, গুরু নানক যে সেই পাথরের চাইটি থামিয়েছে, সেইটা কিন্তু ছেলেটা এবার বিশ্বাস করতে বাধ্য হলো। এইবার দেখো এই অংশটাতে ঘটনাটা শোনার পরে কিন্তু সে কিন্তু সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারেনি। এবং সন্ধ্যায় ফেরার পথে মা যখন ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলেছিল, গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে এ রাস্তায় এসেছিল, সেইটা কিন্তু তোমাকে বর্ণনা করা হলো। এবং দেখো তেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারি কিভাবে 3-3বার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন। গুরু নানক তাকে কখনো পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরের বড় চাঙর গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু জয় নিরঙ্কার ধ্বনি বলে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে এত বড় পাথর থামাবে, সেটা কিন্তু তার বোনের মধ্যেও একটা অবিশ্বাস তৈরি করেছে। এবং তার বোন কিন্তু সেটা বিশ্বাস করতে পারছিল না যে এত বড় একটা পাথরের চাঙর কিভাবে থামিয়ে দেওয়া সম্ভব হয়।
অমনি সে বলে উঠল, অর্থাৎ ছেলেটার মধ্যে কিন্তু সেই বিশ্বাসটা এসেছে। সে কিন্তু অমনি বলে উঠল যে এত বড় একটা ট্রেনকে থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে, আর সেখানে পাথরের চাই থামানো যাবে না? নিশ্চয়ই সম্ভব। তাহলে যে অলৌকিকতার প্রতি ছেলেটার একটা অবিশ্বাস ছিল, সেই অলৌকিকতার প্রতি কিন্তু ছেলেটার একটা বিশ্বাস জন্মে গেল। এখানে ছেলেটা বলার তুলনায় গল্প কথক বলা অনেক ভালো, গল্প কথকের কিন্তু বিশ্বাস জন্মালো। দেখো, কিন্তু কিছু পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। অর্থাৎ এই যে সেই বালকের চোখে জল দেখা গিয়েছিল, কারণ সে তার মায়ের বান্ধবীর কাছে সেই রক্তের স্রোত, সেই কাটা লাশের গল্পগুলো শুনলো, তখন কিন্তু তার চোখে জল এসেছিল, এবং সে সেই জলগুলো আসলে উৎসর্গ করেছিল তাদের জন্য, যারা নিজেদেরকে বলিদান দিয়ে মানুষের জন্য, মানুষের মুখে, বিদ্রোহীদের মুখে সেই রুটি জল সেইগুলো পৌঁছে দিয়েছিল। তাহলে এই গল্পের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে অলৌকিকতাকে বিশ্বাস করতে না পারা, আরেকটা হচ্ছে সেই অলৌকিকতাকে নিজের ইচ্ছায় আবার বিশ্বাস করে নেওয়া। এই দুটো জিনিস মিলিত হয়ে একটা বিষয় প্রকাশ করছে যে মানুষের মন এত বড় একটা বিষয়, যে তার মানসিক যে একটা শক্তি আছে, সেই শক্তির দ্বারা সব কিছুই করা সম্ভব। মানসিক শক্তি ছিলই বলেই তার মানে এতগুলো মানুষ পরপর শুয়ে গেছে ট্রেন লাইনের ওপরে, এবং এতগুলো মানুষের বডি কেটে 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 ট্রেনটা এগোচ্ছে, তবুও কেউ কিন্তু উঠে পালায়নি। এমনকি মায়ের বান্ধবীর শরীরের প্রায় কাছে এসে ট্রেনটা দাঁড়িয়েছে, তবুও কিন্তু সে পালায়নি। এই যে দেখো, একটা ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়ার শক্তি যদি মানুষের থাকে, তাহলে একটা পাথরের চাঙড়কে থামিয়ে দেওয়া তো কোনো বিষয় নয়। তাহলে যে অলৌকিকতার আবরণ একটা শিশু, একজন বালক, এক গল্পকথক বিশ্বাস করতে পারছিল না, শিশুটি তার বোনকে বিশ্বাস করতে পারছিল না, সেই গল্পটা কিন্তু একসময় গল্পকথক কোথাও গিয়ে সেই অলৌকিকতাকে কিন্তু বিশ্বাস করলো। তার মনে প্রশ্ন থাকলো না যে কি করে একটা পাথরের চাঙড় থামিয়ে দেওয়া সম্ভব হয়, কারণ মানসিক শক্তির দ্বারা সব কিছুই করা সম্ভব, সেটা কিন্তু সেই সময় সে অনুভব করেছিল। ঠিক আছে, এমনকি মানসিক শক্তির দ্বারা যে সব কিছুই করা সম্ভব, সেটা তোমরা এমনি নিজেরাই জানো। একটা ভেবে দেখো, এখন যখন তোমরা জানো যে চাঁদে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু একবার ভেবে দেখো, যখন এটা প্রথম সেই ইউরি গ্যাগারিন, হ্যাঁ সেই সময়কার কথা বলছি, যখন প্রথম গিয়েছিল, সেই সময়ে মানুষ কি সেটাকে বিশ্বাস করতে পেরে, মানে মানুষের কাছে সেটা অলৌকিক বলে মনে হয়েছে, অবিশ্বাস্য মনে হয়েছে? তাহলে দেখো, বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করছে, অনেক লেখা নতুন নতুনভাবে লিখিত হচ্ছে। আমরা তো চাইলেই একটা লেখা লিখে ফেলতে পারি না, রচনা করে ফেলতে পারি না। তাহলে সেটাও কি কোথাও গিয়ে আমাদের কাছে অলৌকিকতার একটা আবরণ দেয় না, যে সত্যি অদ্ভুত, অবাক হয়ে যায়, আমরা বিস্ময় হয়ে যাই, তাই না? তো এইটাই হচ্ছে অলৌকিকতা। আসলে অলৌকিকতা হচ্ছে আমাদের মধ্যে থেকে যাওয়া একটা বিষয়, যা আমরা সম্পূর্ণ চাইলেও দূরীভূত করতে পারি না। এই অলৌকিকতা আসলে মানুষের মনের মধ্যে থাকা প্রবল ইচ্ছা শক্তি, যার দ্বারা মানুষ সম্পূর্ণভাবে সব কিছুর পরিবর্তন করতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের গল্পটি, ভারতীয় গল্প। এইটি কিন্তু পরীক্ষায় আসে, কোটেশন দিয়ে কিন্তু উত্তর লিখতে হবে। বেশ, আজকে তাহলে এই পর্যন্তই। অন্যদিন আমরা প্রশ্ন উত্তর সম্পর্কে একটু আলোচনা করব। ভালো থাকো সকলে।